Mirchi Plus presents Har Him Horror. মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সর্ষে ক্ষেতের মধ্যে দিয়ে এঁকে বেঁকে রাস্তা চলে গেছে। বসন্তের হাওয়ায় সর্ষে ফুলে দোলা লেগেছে। গাড়ির জানলার কাঁচ নামিয়ে পরম মনোযোগ দিয়ে এইসব দেখছিল। এখন মার্চ মাস। গরমটা পড়বে পড়বে করছে, কিন্তু পুরোটা পড়েনি। স্কুলের ফাইনাল পরীক্ষা শেষে এই সময়টায় একটা লম্বা ছুটি থাকে। অন্যান্যবার কলকাতায় বন্ধুদের সাথে খেলাধুলো করেই সময় কেটে যায়, কিন্তু এবার পরম ঠিক করেছিল মায়ের দেশের বাড়িতে আসবে। ওর মায়েরও ভীষণ ইচ্ছে ছেলে একটু নিজের শিকড় সম্পর্কে জানুক, গ্রাম বাংলাকে চিনতে শিখুক। তাই তিনি খুশি হয়েই ছেলেকে দেশের বাড়িতে পাঠিয়েছেন। পরমের সঙ্গী হয়েছে রাজদীপ। একই স্কুলে এক ক্লাসেই ওরা পড়াশোনা করে। এছাড়াও রাজদীপ আর পরমের বাড়ি কাছাকাছি, তাই বাড়িতে পারমিশন পেতে সমস্যা হয়নি। পরম গাড়িতে বসে ভাবছিল প্রায় 10 বছর আগে ও এখানে শেষবার এসেছিল। তেমন কিছুই মনে নেই। ওর পাশে বসে রাজদীপ এতক্ষণ ঘুমোচ্ছিল। এবার এসে একটা ঝটকা মেরে উঠে একবার হাই তুলল, তারপর জিজ্ঞেস করল, কিরে আর কতক্ষণ? পরম উত্তর দিল, আর বোধহয় একটুখানি, তাই না বিলুদা? বিলুদা ওদের ড্রাইভার। ও বলল, হ্যাঁ গো, লোকেশন বলছে আর মিনিট 10। উত্তর শুনে রাজদীপ আবার সিটে গা এলিয়ে দিল। পরম চুপচাপ বসে রইল। ওর মনে কি যেন একটা খচখচ করছিল। মায়ের কাছে ও অনেক গল্প শুনেছে এই জায়গাটার। এখানকার আম বাগান, পেয়ারা বাগানে মায়েরা ভাই বোন মিলে ফল চুরি করতে আসতো আর দোলের সময় ভীষণ মজা করত। খুব বড় করে দোল উৎসব হতো এখানে। এলাহি রং খেলার আয়োজন করত মায়ের কাকা জ্যাঠারা। এখন অবশ্য এখানে আর বিশেষ লোকজন থাকে না, কিন্তু তবু রং খেলা এখনো বেশ বড় করেই হয়। পরম শেষবারও এখানে এসেছিল হোলির সময়, কিন্তু যতদিন থাকার কথা ছিল ওরা থাকতে পারেনি। কি একটা কারণে ওদের তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হয়। কি কারণে ওরা ফিরে গেছিল তা পরমের ঠিক মনে পড়ছে না, আর সেই জন্যই অস্বস্তি হচ্ছে ওর। কাঁচা রাস্তা দিয়ে গাড়িটা হেলে দুলে গিয়ে একটা জায়গায় এসে থামল। পরম দেখল একটা বেশ বড় জমিদার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে ওদের গাড়ি। এটাই ওর মায়ের দেশের বাড়ি। আবছা হলেও এখনো ওর এই বাড়িটার কথা মনে আছে। এ বাড়ির দেওয়ালগুলো সাদা রঙের ছিল, কিন্তু এখন তাতে বয়সের ছাপ পড়েছে। রংটাও অপরিষ্কার হয়েছে। এছাড়া আগাছা তো জন্মেছেই। যদিও গাড়ি বারান্দার থামগুলোর উপর সূক্ষ্ম কারুকার্য এ বাড়ির প্রাক্তন মালিকদের রুচিবোধের কথা জানান দিচ্ছে। গাড়ি থেকে নামতেই পরমের নাকে এলো মাটির গন্ধ। এই গন্ধে যেন জাদু আছে। মুহূর্তের মধ্যে পরমের মনটা ভালো হয়ে গেল। ওদের গাড়ির শব্দ শুনে সাদা ফতুয়া পরা একটা ছেলে দৌড়ে বেরিয়ে এসেছে। তার বয়সও পরমের মতোই হবে। বাইরে এসেই দাদা বলে পরমকে জড়িয়ে ধরল। তারপর বলল, আমায় তো নিশ্চয়ই তুমি চিনতে পারছো না? পরম হেসে বলল, দূর, তোকে এখন চিনতে পারবো না অনিমেষ? সেবার এসে তোর সাথেই তো সারাক্ষণ খেলছিলাম। হ্যাঁ, আর তুমি গাছে উঠতে ভয় পাচ্ছিলে। মুচকি হেসে বলল অনিমেষ। তারপর রাজদীপের দিকে তাকিয়ে বলল, তুমি নিশ্চয়ই রাজদীপ দা, আমি অনিমেষ। ওয়েলকাম টু শ্যামপুর গ্রাম। এই বলে হাত বাড়িয়ে দিল। রাজদীপও এবার হেসে অনিমেষের সাথে হ্যান্ডশেক করে বলল, থ্যাংক ইউ। আমি আগে কখনো গ্রামে আসিনি, আমাকে কিন্তু সব ঘুরিয়ে দেখাতে হবে।
অনিমেষ বলল, তোমরা একদম ঠিক সময় এসেছো, হোলির মজাই আলাদা। আচ্ছা, এখন ভেতরে চলো, বাবা মা অপেক্ষা করছেন, চলো। বাড়িতে স্নান খাওয়া সেরে ওরা তিনজন বিকেল হতেই বেরিয়ে পড়ল। হোলি যদিও পরের দিন, কিন্তু আজ থেকেই তার প্রস্তুতি একেবারে চরমে উঠেছে। মহিলারা রাস্তার ধারে ধারে থালার ওপর আবির আর নানা রকম রং সাজিয়ে বসেছে। ছোট ছোট বাচ্চারা এখনই গায়ে রং মেখে ছুটোছুটি করছে। কয়েক জায়গায় ঠান্ডায় শরবত বানানোর কাজ চলছে। মূলত বাড়ির পুরুষেরা এই কাজে যোগ দিয়েছে। পরম আর রাজদীপ অনিমেষের সঙ্গে ঘুরতে বেরিয়েছে। বিকেলের পড়ন্ত রোদে মাটির বাড়ি আর তার বাঁশের বেড়াগুলোর লম্বা ছায়া পড়েছে। গরু ছাগল নিয়ে লোকজন বাড়ি ফিরছে। চারিদিকে এক জমজমাট পরিবেশ। এভাবেই হাঁটতে হাঁটতে ওরা অনেক দূর চলে এলো। এখানে গ্রাম শেষ হয়ে জঙ্গল শুরু হয়েছে। অনিমেষ বলল, একটু পরেই গভীর জঙ্গল, সন্ধ্যের দিকে এখানে থাকাটা নিরাপদ নয়। তবে একটু এগিয়ে একটা বট গাছ আছে, ওই অবধি যাওয়া যায়। আমরা মাঝে মধ্যে এখানে এসে আড্ডা মারি। তারপর মুচকি হেসে বলল, মানে এই একটু সিগারেট খেলে এদিকটাই সুবিধা, বুঝলে তো, বাড়িতে জানলে তো আস্ত রাখবে না। পরম বলল, বাবা, অনেক কিছুই শিখে গেছিস দেখছি, চল ঘুরে দেখে আসি তোর বট গাছ। কয়েক পা এগোতেই বিশাল বড় বট গাছটা দেখতে পেল ওরা। অনেক দিনের পুরনো গাছ, সেটা বোঝা যায়। প্রচুর ঝুড়ি নেমেছে গাছ থেকে। কিন্তু আরেকটু এগিয়ে অনিমেষ থমকে দাঁড়িয়ে পড়ল। তার কারণ আর কিছুই নয়, গাছের নিচে একজন বসে আছে। কোনো সাধুসন্তই হবে, পরনে লাল বসন। ওদের দিকে তাকিয়েই বসে আছেন সাধু বাবা। অনিমেষ ফিসফিস করে বলল, লাল পরে তান্ত্রিক বা কাপালিকরা, আমার ব্যাপারটা ভালো লাগছে না, চলো ফিরে যাই। পরম চাপা গলায় একটা ধমক দিয়ে বলল, ধুর বোকা, দাঁড়া না, দেখি ব্যাপারটা কি। এই বলে ওরা দুজন এগিয়ে গেল সাধু বাবার দিকে। সাধু বাবার চোখগুলো টকটকে লাল, অর্ধেক মুখ ঢেকে গেছে চুল আর দাড়িতে। আর ওর সামনে রাখা ছোট একটা পিতলের থালার উপর রাখা আছে আবির। সাধারণ লাল, হলুদ বা সবুজ নয়, আবিরের রং কুচকুচে কালো। রাজদীপ ভুরু কুঁচকে জিজ্ঞেস করে, কালো আবির? কালো আবির দিয়ে আবার হোলি খেলা হয় নাকি? সাধু ঠোঁটের কোণে এবার অল্প হাসি ফুটে ওঠে। তিনি বলেন, এ সাধারণ আবির নয়, এ আবির মানুষের আসল রং চিনিয়ে দেয়। রাজদীপ আর পরম একে অন্যের দিকে তাকায়। এবার পরম জিজ্ঞেস করে, তার মানে কি? সাধু বাবা বোধহয় একটু রেগে যান। তিনি বলেন, এই জগতের ঊর্ধ্বে উঠে কখনো দোল খেলেছ, না শুধুই নকল রং লাগিয়েছ? তারপর তিনি হাতে একটু রং তুলে নিলেন। সেই রং আবার তার আঙুলের ফাঁক দিয়ে ঝরে থালার উপর পড়ল। যারা অজানাকে জানতে ভয় পায় না, তারা এই রং নিয়ে দোল খেলার সাহস দেখাবে। অনিমেষ এবার ওদের দিকে তাকিয়ে গলা নামিয়ে বলল, আমার ঠিক ভালো লাগছে না, এখান থেকে চলে যাই, চলো। পরম বলল, হ্যাঁ সেই ভালো, তুই এগো। অনিমেষ ওদের ছেড়ে একটু দূরে যেতেই পরম রাজদীপের কানে কানে বলল, আবিরটা একটু কিনে নে ভাই, অনিমেষ কিরকম ভয় পেয়েছে দেখেছিস? ওকে কাল মাখিয়ে দেব, দারুণ মজা হবে। রাজদীপেরও মনে মনে তাই ইচ্ছে। এবার পরম রাস্তার দিকে খানিক এগিয়ে যেতেই ও পকেট থেকে টাকা বের করে সাধুকে জিজ্ঞেস করল, কত করে? সাধু উত্তর দিল, টাকা লাগবে না, নিয়ে যাও। এ আবির টাকা দিয়ে কেনার সাধ্য তোমাদের নেই।
এই আবির দিয়ে একবার হোলি খেলা হলে তোমাদের জীবনটাই বদলে যাবে। তাই বলছি, আবির বুঝে শুনে ব্যবহার করতে হবে। এই বলে ঠোঙার মধ্যে খানিকটা আবির পুড়ে রাজদীপকে ধরিয়ে দিল। রাজদীপ সেটা নিজের পকেটে ভরে নিয়ে ফেরার রাস্তা ধরল। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর পরমের একেবারেই ঘুম আসছিল না। এদিকে পাশে শুয়ে রাজদীপ অকাতরে ঘুমোচ্ছে। অনিমেষও নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে এর মধ্যে। পরম বিছানা থেকে উঠে বাড়ির উঠোনে এলো। এখানকার হাওয়ায় নিঃশ্বাস নিলে কেমন একটা অদ্ভুত আরাম হয়। আজ আকাশ একদম ঝকঝকে পরিষ্কার। কত তারা দেখা যায়। শহরে তো এসব দেখতেই পাওয়া যায় না। এক মনে আকাশের দিকে তাকিয়েছিল পরম। এমন সময় পেছনে একটা খচমচ শব্দ শুনেও চমকে উঠল। তারপর ঘুরে তাকিয়ে বুঝতে পারল দিদা উঠে এসেছে। ওর নিজের দিদা নয়, এখানে এক মামা থাকেন, তার মা। তার সাদা চুলের ওপর চাঁদের আলো পড়ে চকচক করছে। হাতে একটা লাঠি নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। আজ সারা দিনে দিদাকে পরম বাড়ি থেকে বেরোতে দেখেনি। তাই এত রাতে তাকে উঠোনে দেখে পরম আশ্চর্য হল। ও জিজ্ঞেস করল, দিদা, তুমি এখানে কি করছো এত রাতে? বৃদ্ধা ভদ্রমহিলা তার কথা যেন শুনেও শুনলেন না। এক দৃষ্টে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুই ওকে দেখেছিস তাই না? পরম ভুরু কুঁচকে জিজ্ঞেস করল, কাকে? দিদা উত্তর দিলেন, ওই যে আবির নিয়ে বসেছিল। পরম আরেকবার চমকে উঠল। এ কথা দিদা জানল কি করে? বৃদ্ধা পরমের উত্তরের অপেক্ষা না করেই বললেন, তুই আবির কিনিসনি তো? সত্যি করে বল, বল তুই ওই আবির কিনিসনি? পরম এবার একটু হাসার চেষ্টা করে, তারপর বলে, ওটা একটু রং শুধু, এত চিন্তা করার তো কিছু নেই। বৃদ্ধার মুখে যেন কালো ছায়া নেমে এলো। তিনি বললেন, কোনো রঙই শুধু রং নয়, ওই রং নেওয়া উচিত হয়নি। ও বলেছিল আবার ফিরবে। পরম বলল, কে ফিরবে দিদা? কি বলছো? বৃদ্ধা এবার হাতের লাঠি ঠুকে ঠুকে নিজের ঘরের দিকে হাঁটা দিল। যেতে যেতে শুধু বলে গেল, রুদ্রনাথ ফিরবে বলেছিল, রুদ্রনাথ ফিরবে। পরম এসবের মানে বুঝতে পারছিল না। আর তখনই ঠান্ডা হাওয়া বয়ে গেল উঠোনের ওপর দিয়ে। পরমের গায়ে কাঁটা দিয়ে উঠল। এই সময় তো এরকম হাওয়া দেয় না। তবে এ কি অশুভ কোনো ইঙ্গিত? পরের দিন সকালে উঠে পরম দেখল চারিদিকে এক সাজো সাজো রব। দূর থেকে ঢোলের শব্দ ভেসে আসছে। বাচ্চা ছেলেমেয়েরা রাস্তায় ছুটোছুটি করে রং খেলছে। আগের রাতের ঘটনাগুলো এখন মনে হচ্ছে যেন কষ্টকল্পনা। বাতাসে লাল, হলুদ, সবুজ আরো নানা রঙের আবির উঠছে। চারিদিক রঙিন। মামি এসে বলে গেলেন, পরম, তোমার আর রাজদীপের জন্য সাদা পাঞ্জাবি আমি রেখে দিয়েছি, সেটা পরে এসো। হ্যাঁ, তারপর উঠোনে সকলে মিলে রং খেলা হবে। ওরা দুজনেই ঝটপট তৈরি হয়ে নিচে নেমে এলো।
আর আসতেই অনিমেষ ওদের দুই গালে আবির মাখিয়ে দিয়ে চিৎকার করে বলল, হোলি হে! এর মধ্যেই বাড়ির বড়রাও চলে এসেছে। পরম রাজদীপ সকলের পায়ে আবির দিয়ে প্রণাম করল। একমাত্র সেই দিদা ওদের আশীর্বাদ করলেন না। খানিক পরে অনিমেষ এসে পরমের কানে কানে বলল, এখানে হোলি খেলে নাও, এরপর একটু অন্য ব্যবস্থাও আছে। আমার এক বন্ধুকে বলে রেখেছি, আমাদের জন্য 2 গ্লাস ঠান্ডাই রেখে দেবে। পরম বলল, সে কি রে, মামা জানতে পারবে না? আর দূর, বাবা তো নিজেও বন্ধুদের সাথে খাবে, ও কেউ বুঝবে না। একটু পরেই ওরা বাড়ি থেকে বেরিয়ে পড়ল ঠান্ডাই খেতে। রাস্তা দিয়ে ওরা হেঁটে খানিক দূর যাওয়ার পরেই পরম বলল, হে রাজদীপ, এবার ওই কালো রংটা বের কর, অনিমেষকে চেপে ধরে বেশ করে মাখাবো, বার কর। এই বলেই অনিমেষকে পেছন থেকে চাপটে ধরল। অনিমেষ কিছু বুঝে ওঠার আগেই রাজদীপ পকেট থেকে ঠোঙা বের করে নিজের হাতে কালো আবিরটা মেখে নিয়েছে। অনিমেষ বিস্ফারিত দৃষ্টিতে সেদিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, না 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 না, রাজদীপ না, রাজদীপ না। কিন্তু অনিমেষের মুখের কথা মুখেই রয়ে গেল। আবিরটা রাজদীপের হাতে লাগতেই যন্ত্রণায় কুঁকড়ে উঠল। ওর মনে হলো ওর গোটা শরীরে যেন অনেকগুলো আলপিন ফুটছে। রাজদীপ চেঁচিয়ে বলল, হাতটা খুব জ্বালা করছে ভাই, যেন পুড়ে যাচ্ছে। অনিমেষ আর পরম ভয়ার্ত দৃষ্টিতে দেখতে থাকল সেই আবির ধীরে ধীরে রাজদীপের চামড়া ভেদ করে শরীরে প্রবেশ করছে, আর হাত জুড়ে দেখা যাচ্ছে কালো কালো ছোপ। সেই আবির রাজদীপের রক্তে মিশে ওর শিরা উপশিরায় ছড়িয়ে পড়ছে, সেগুলো ফুলে উঠেছে। রাজদীপ এবার রাস্তায় লুটিয়ে পড়ল। ওর শ্বাস প্রশ্বাস ভয়ঙ্কর বেড়ে গেছে। ওর গলা দিয়ে বেরিয়ে এলো চিৎকার, কিন্তু এই চিৎকার মানুষের নয়, এ যেন কোনো বন্য জন্তুর হুঙ্কার। ওদের আশেপাশে এবার গ্রামবাসীদের ভিড় জমে গেছে। তারাও একই রকম ভয়ার্ত চোখে তাকিয়ে আছে রাজদীপের দিকে। পরম রাজদীপকে আঁকড়ে ধরে ঝাঁকিয়ে বলে, রাজদীপ, হে রাজদীপ, এটা কিরকম মজা হচ্ছে ভাই, কি বলছিস? রাজদীপ এবার পরমের হাতের উপর লুটিয়ে পড়ে। ওর চোখ উল্টে গেছে আর শরীর ঝাঁকুনি দিয়ে উঠছে। পরম গ্রামবাসীদের দিকে তাকিয়ে কাতরভাবে বলে, একটু জল পাওয়া যাবে? একটু জল, একটু দেখুন না। এমন সময় এক বৃদ্ধ ভদ্রলোক ভিড় ঠেলে এগিয়ে এলেন। তার পরনে সাদা ধুতি আর গায়ে জড়ানো নামাবলী। তার লম্বা ধূসর চুল পিঠের ওপর পড়ে আছে। তাকে দেখে ভিড়ের মধ্যে অনেকেই ভক্তি ভরে কপালে হাত ঠেকাল। অনিমেষ তার সামনে হাত জোড় করে হাঁটু গেড়ে বসে বলল, মোহন বাবা, আপনি দেখুন এ কি হলো। তিনি রাজদীপের পাশে বসে নাড়ি দেখলেন, তারপর বললেন, কি করেছে ও? তার গলার স্বর অত্যন্ত গম্ভীর, কিন্তু শুনলেই কেমন যেন সমীহ হয়। অনিমেষ কোনো মতে বলল, আমি ঠিক জানি না। ওই জঙ্গলের মধ্যে এক সাধুর থেকে খানিকটা কালো আবির কিনেছিল, তারপর সেটা হাতে মাখতেই এই অবস্থা। মোহন বাবা এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, মূর্খ, এ কোনো সাধারণ আবির নয়, এ তো রুদ্রনাথের কাজ। এই নামটা শুনে পরমের এবার বিরক্ত লাগলো। ও বলল, একজন ডাক্তার ডাকতে হবে, ওকে এখান থেকে শহরে নিয়ে যেতে হবে। এবার মোহন বাবা বললেন, না, এখান থেকে বের করে নিয়ে গেলে ও বাঁচবে না, ওকে তুলে নিয়ে আমার ঘরে এসো। মোহন বাবার কথা শুনে গ্রামবাসীরা অনেকেই এগিয়ে এসে
রাজদীপকে ধরাধরি করে তুলে নিয়ে গিয়ে মোহন বাবার ঘরের দিকে পা বাড়ালো। রাজদীপকে এনে মোহন বাবার ঘরে একটা খাটে শুইয়ে দেওয়া হলো। তার গা ঘামে ভেজা, চোখ এখনো উল্টে আছে, আর মাঝে মধ্যে অজানা ভাষায় মন্ত্র পড়ার মতো কিছু একটা বিড়বিড় করে উঠছে। এ ভাষা যে কি তা পরম বা অনিমেষ এখনো বুঝতে পারেনি। এ ভাষা রাজদীপই বা কি করে জানলো সেটাও পরম জানে না। ও বারবার ডাক্তার ডাকার কথা বললেও কেউ সে কথায় বিশেষ পাত্তা দিচ্ছে না। ও চাইছে গাড়ি করে এক্ষুনি রাজদীপকে নিয়ে কোনো হাসপাতালে যেতে, কিন্তু মোহন বাবার ওপর এখানে কেউ কথা বলবে না, তাই ওর কথা সকলেই অগ্রাহ্য করছে। খবর পেয়ে পরমের মামাও ছুটে এসেছেন মোহন বাবার বাড়িতে। পরম ভেবেছিল মামাকে বলে হয়তো কাজ হবে, কিন্তু মামা স্পষ্ট জানিয়ে দিয়েছেন মোহন বাবা যা বলবে তাই হবে। পরম আর ভেবে পাচ্ছে না কি করবে। চোখের সামনে নিজের প্রিয় বন্ধুকে কষ্ট পেতে দেখে পরমের চোখ ফেটে জল আসছে, কিন্তু এখানে ওর কোনো ক্ষমতাই নেই। বাড়িতে জানাতে ওর ভয় করছে। এখন মনে হচ্ছে সত্যিই গতকাল অনিমেষের কথা শুনে আবিরটা না কিনলেই ভালো হতো। রাজদীপের হাতে হলুদ আর সর্ষের তেল মাখিয়ে লাগানো হয়েছে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। সেই কালো ছোপ যেমন ছিল তেমনই আছে। মোহন বাবা বললেন, তোমাদের সকলের উদ্দেশ্যে বলি, এই কাজ রুদ্রনাথের। পরম এবার চিৎকার করে বলে উঠল, কি তখন থেকে রুদ্রনাথ করে চলেছেন? যা হয়েছে স্পষ্ট করে খুলে বলুন না। অনিমেষ এবার শিউরে উঠে পরমের হাত চেপে ধরে বলল, দাদা দাদা কি করছো? মোহন বাবার উপর কথা বলো না। মোহন বাবা কিন্তু একটুও রাগ করেননি। তিনি তার শান্ত গম্ভীর গলাতেই বললেন, তোমায় সব বুঝিয়ে বলছি। তুমি হয়তো পুরোটা বিশ্বাস করবে না, কিন্তু জেনে রেখো আমরা তোমাদের ভালোই চাই। আমরা হয়তো খানিকটা স্বার্থপরের মতোই তোমাদের ভালো চাই, কারণ এ ছেলে যদি সুস্থ না হয় তাহলে আমরা গোটা গ্রাম বিপদে পড়ব। এই কথা শুনে ঘরে যারা উপস্থিত ছিল তাদের সকলের মধ্যেই একটা চাপা গুঞ্জন শোনা গেল। মোহন বাবা একটু থেমে আবার বলতে শুরু করলেন, 100 বছরেরও আগে এক তান্ত্রিক ছিল, তার নাম রুদ্রনাথ। সে কোনো সাধারণ তান্ত্রিক নয়, অন্ধকার জগতের রাজা ছিল সে। তার মতো সাধনা খুব কম লোকই করতে পেরেছিল। সে গ্রামের পাশে জঙ্গলেই তন্ত্রচর্চা করত। সে সাধনা মানুষের করা উচিত নয়। পরমের এবার একটু ভয় করল। ও বলল, কি হয়েছিল তার? মোহন বাবা বলতে লাগলেন, তাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়, কারণ সে তার সাধনা পূর্ণ করতে নরবলি দিতে চেয়েছিল। কিন্তু যাওয়ার আগে সেই গ্রামকে অভিশাপ দিয়ে যায়। তার সাধনা একদিন পূর্ণ হবে, আর সেদিনেই গোটা গ্রামকে সে ধ্বংস করে দেবে। আর তারপর থেকে কয়েক বছর অন্তর কেউ না কেউ রহস্যজনকভাবে এই গ্রামে মারা গেছে। রুদ্রনাথের প্রয়োজন 5টি বলি। আজ অব্দি 4 জনকে সে মেরেছে। এই তার শেষ শিকার। কাজেই তোমার বন্ধু মারা গেলে রুদ্রনাথেরও সাধনা পূর্ণ হবে। তখন সে আমাদের গ্রামকে ধ্বংস করে দেবে। আমি গণনা করে দেখেছি, এবার দোলেই তার আক্রমণের সম্ভাবনা সব থেকে বেশি ছিল।
কাজেই তোমাদের সম্পূর্ণ দোষ আমি দিচ্ছি না। তোমরা রুদ্রনাথের পাতা ফাঁদে পা দিয়েছ মাত্র। এবার পরমের মামা বললেন, গত 100 বছর ধরে এভাবেই 4 জন মারা গেছে। 25 বছর অন্তর একটি করে মৃত্যু হতো। সে কি নৃশংস মৃত্যু! কিন্তু শেষ মৃত্যুর পর তো প্রায় 35 বছর কেটে গেছিল। আমরা ভেবেছিলাম আমাদের গ্রামে অভিশাপ থেকে মুক্ত হয়েছে, কিন্তু আসলে যে হয়নি তা এখন বুঝতে পারছি। পরম বলে উঠল, এসব কি গাঁজাখড়ি গল্প বলছেন আপনারা? এই গ্রাম থেকে চলে যাননি কেন তবে? এবার মোহন বাবা হেসে বললেন, বাবা রুদ্রনাথের অভিশাপ কি অত সহজে যায়? এই গ্রামে যাদের জন্ম তারা পৃথিবীর যে প্রান্তেই থাকুক, তাদের সকলের মৃত্যু অনিবার্য। আর মনে রেখো, তোমার মা কিন্তু এই গ্রামেই জন্মেছিলেন। এই শেষ কথাটা শুনে শিউরে উঠল পরম। সত্যি তো, এই কথাটা সে এতক্ষণ ভেবেই দেখেনি। ও বলল, দেখুন দেখুন, এত কিছু আমি জানি না। আপনি হয় মন্ত্র বলে বা জাদু করে যেভাবেই পারেন ওকে সারিয়ে তুলুন, না হলে ওকে নিয়ে আমি কলকাতা যাব। রাজদীপকে ডাক্তার দেখালে ও সুস্থ হয়ে যাবে, আর আমি আমার মায়ের সাথে থাকলে কিচ্ছু হবে না। এখানে এসব অন্ধবিশ্বাস নিয়ে আপনারা বাঁচুন। কলকাতা শহরে এসবে কেউ বিশ্বাস করে না। এবার মোহন বাবা বললেন, তোমার হয়তো এখন মনে হচ্ছে আমরা গাঁজাখুরি কথা বলছি, কিন্তু এক্ষুনি তোমার সামনে সবটা প্রমাণ হয়ে যাবে। ওই যে আংটিটা তুমি হাতে পড়ে আছো, ওটা কেন? পরম একবার নিজের আঙুলের আংটিটা ছুঁয়ে বলে, জানি না, ছোটবেলায় মা পরিয়ে দিয়েছিল, কোনোদিন খুলতে বারণ করেছে। মোহন বাবা বললেন, কিন্তু ওই আংটিটায় তো কোনো পাথর বসানো নেই। ওটা আর 5টা আংটির মতো নয়, ওটার ওপর একটা নকশা করা আছে। ওই আংটি আমার দেওয়া। এই বলে মোহন বাবা উঠে গেলেন। পরম রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে এর পরের কথা শোনার জন্য। মোহন বাবা একটা বাক্স বের করে সেটা খুললেন। তার মধ্যে এই একই নকশা কাটা আরেকটা আংটি রাখা আছে। মোহন বাবা বললেন, তুমি 10 বছর আগে এখানে এসেছিলে মনে আছে? ওই 10 বছর আগেই রুদ্রনাথের সাধনার 100 বছর হওয়ার কথা ছিল। সেইবারও তোমার ওপর আক্রমণ করেছিল। ওই আংটির জোরেই তুমি বেঁচে যাও। ওই আংটি আমার বাবার বানানো। আংটিটা মন্ত্রপুত। আমার বাবাই রুদ্রনাথকে গ্রাম থেকে তাড়িয়েছিলেন। অনেক ক্ষমতা ছিল ওর। পরম বলল, তাহলে তাহলে এটাই খুলে রাজদীপকে পড়িয়ে দিই, সব ঠিক হয়ে যাবে। মন্ত্র ওভাবে কাজ করে না। অনেক গণনা করে তবেই কাউকে মন্ত্র দেওয়া যায়। আর ওই অন্য আংটিটা? ওইটার ক্ষমতা সম্পর্কে আমিও ঠিক জানি না। ওটা আমার বাবা পারতপক্ষে ব্যবহার করতে বারণ করেছেন। তাহলে তাহলে উপায়? ঠিক তখনই রাজদীপ শটান বিছানায় উঠে বসল। ওর সারা শরীর শক্ত, চোখের দৃষ্টি ঘোলাটে, সারা ঘর নিস্তব্ধ। পরম উঠে দাঁড়াতে যাচ্ছিল, কিন্তু মোহন বাবা ওর হাত ধরে টেনে ওকে বসিয়ে দিলেন। রাজদীপ যান্ত্রিকভাবে বিছানা থেকে নামল। তার নড়াচড়া যেন অপার্থিব। ও নিজে কিছুই করছে না, কেউ ওকে দিয়ে করিয়ে নিচ্ছে। ওভাবেই ও হেঁটে বিছানার পাশের টেবিলের ওপর থেকে একটা চক তুলে নিল। তারপরে একইভাবে দেওয়ালের দিকে এগিয়ে গেল। রাজদীপ, পরম আলতো করে ডাকল। রাজদীপ ওর কথা শুনতেই পায়নি।
রাজদীপের হাত দ্রুত চলছে। ও দেওয়ালের ওপর হিজিবিজি অনেক কথা লিখে চলেছে। এগুলো কোন ভাষা তা পরম জানে না, আর লেখার সঙ্গে সঙ্গেই নানা রকম ছবিও এঁকে চলেছে ও। এবার ওর হাত কাঁপতে শুরু করলো, আর তারপর সারা শরীরটাই কেঁপে উঠতে লাগলো। মৃগী রোগীর মতো ছটফট করতে লাগলো রাজদীপ। তার কিছুক্ষণ পর সব থেমে গেল। রাজদীপ পড়েই যাচ্ছিল, কিন্তু মোহন বাবা ঠিক সময় ওকে ধরে ফেললেন। ও মোহন বাবার কোলে ঢলে পড়ে শুধু বলল, দরজা দরজা খুলে গেছে, উনি জেগে উঠেছে, উনি সব দেখছে, সব দেখতে পাচ্ছে। পরমের শির দাঁড়াবে, হিমেল স্রোত নেমে গেল। রাজদীপের গলাটা কেমন ভাঙা ভাঙা, যেন ও একা নয়, দুজন মানুষ রাজদীপের মধ্যে দিয়ে কথা বলছে। তারপরেই সব চুপ। রাজদীপ আবার অজ্ঞান হয়ে মোহন বাবার কোলে ঢলে পড়েছে। পরম ফিসফিস করে বলল, আমাদের কি আর কিছুই করার নেই? মোহন বাবা রাজদীপকে বিছানায় শুইয়ে দিলেন। তারপর বললেন, করা হয়তো যায়, কিন্তু একেবারেই সহজ হবে না। শ্যামপুরে ধীরে ধীরে রাত নামল। তার সাথেই পরমের মনে ভিড় করে আসতে শুরু করল যত অজানা আশঙ্কা। পরম আর অনিমেষ ঠায় বসে আছে রাজদীপের খাটের পাশে। ওরা দুজনেই সারাদিন কিছু খায়নি। মোহন বাবার ঘরে শুধু একটা মোমবাতি জ্বলছে। সেই আলোর শিখায় ঘরের মধ্যে এক রহস্যময় আলো আঁধারি তৈরি হয়েছে। মাঝে মধ্যে হাওয়ায় সেই শিখা কেঁপে উঠছে। রাজদীপের শিরায় শিরায় কালো রং ছড়িয়ে পড়েছে। রাজদীপের শরীরে যেন সে নিজের শাখা প্রশাখা বিস্তার করতে শুরু করেছে। মোহন বাবা বেশ কিছুক্ষণ খাতায় কি সব লিখছিলেন আর আঁকছিলেন। হঠাৎ উনি খাতা বন্ধ করে উঠে পরমকে বললেন, চলো। পরম চমকে উঠে জিজ্ঞেস করল, কোথায়? দক্ষিণাবাবুর বাড়ি। তিনি আবার কে? দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, এই গ্রামের সবচেয়ে বয়স্ক লোক। তার পড়াশোনাও প্রচুর, তিনি আমাদের সাহায্য করতে পারবেন। পরম আর কথা বাড়াল না। মোহন বাবার পিছু পিছু হাঁটা লাগালো। দক্ষিণাবাবুর বাড়িও গ্রামের প্রায় শেষ প্রান্তে। বেশ খানিকটা হেঁটে তবে তার বাড়ি পৌঁছানো গেল। সেখানে পৌঁছে দক্ষিণাবাবুর দরজায় টোকা দিয়ে মোহন বাবা বলল, দক্ষিণাদা, আমি মোহন, দরজা খুলুন। দক্ষিণাবাবু দরজা খুলে দাঁড়ালেন। বয়সের ভারে তিনি কুঁজো হয়ে পড়েছেন। তার চামড়া কুঁচকে গেছে। চোখে মোটা ফ্রেমের চশমা, হাতে একটা বই, গায়ে পাঞ্জাবির ওপর একটা শাল জড়ানো। দরজা খুলে তিনি বললেন, তোমরা আসবে আমি জানতাম, তাই অপেক্ষা করছিলাম। এসো ভেতরে। পরম ঘরে ঢুকে দেখল শোবার জায়গা ছাড়া সেখানে আর কোনো জায়গা নেই। চারিদিকে বই, পত্রিকা ইত্যাদি ছড়িয়ে পড়ে আছে। পুরনো পুঁথিও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে। সেসবের ওপরে ধুলোর আস্তরণ। দক্ষিণাবাবু
তারই মধ্যে কোনো মতে বই সরিয়ে ওদের বসার ব্যবস্থা করে দিলেন। তারপর খুক খুক করে একটু কেশে বললেন, আমায় সবটা বলো। মোহন বাবাই গোটা ঘটনাটা বলল। মাথা নিচু করে দক্ষিণাবাবু সবটা শুনলেন। তারপর মাথা তুলে এদিক ওদিক তাকিয়ে কি একটা খুঁজলেন। তারপর বললেন, আমি যা জানি তা তোমাদেরকে বলতে পারি, কিন্তু তোমাদের তাতে কতটা লাভ হবে জানি না, তবু বলি। রুদ্রনাথ কখনোই পুরোপুরি মরেনি। তার নশ্বর শরীরটা শেষ হয়ে গেলেও সে ইহলোক আর পরলোকের মাঝামাঝি একটা জায়গায় আটকে আছে। তার 100 বছরের অপেক্ষার ফল এইবার সে পাবে। তা এসব কথা বোধহয় মোহন তুমি জানো। আর একবার রুদ্রনাথ তার পূর্ণ শক্তি ফিরে পেলে আমাদের ক্ষমতা নেই তাকে থামানোর। পরম এবার কাতর কণ্ঠে বলল, কিছু একটা উপায় বের তো করতেই হবে আমাদের। দক্ষিণাবাবু মাথা নাড়েন। তারপর বলেন, হ্যাঁ, সে কথা সত্য। একটা পদ্ধতি আছে, শোনো বলি। যে বটগাছের নিচ থেকে তোমরা ওই আবির পেয়েছ, সেই বটগাছ ছিল আসলে একটা মন্দির। সেই মন্দিরের পেছনে গাছটা জন্মায় এবং মন্দিরটা তার ঝুড়ির ভেতর ঢাকা পড়ে যায়। এসব ঘটে রুদ্রনাথেরও ছোটবেলায়, কিন্তু জোয়ান বয়সে ওই মন্দিরের সন্ধান পায় রুদ্রনাথ। সেখানেইও বসবাস করত। আমার বিশ্বাস সেই মন্দিরের মধ্যেই কোনোভাবে ও তন্ত্র সাধনার পদ্ধতি সম্পর্কে জানতে পারে। আর ওই বটগাছের পাশে ও নরবলি দেবে বলে মন্ত্রপুত হাঁড়ি কাঠ বানিয়েছিল। যদিও মোহনের বাবা সেটা নষ্ট করে দেয়, কিন্তু ওই মন্দিরেই ওর আত্মা ঘোরাফেরা করে। ভোরের আলো ফোটার আগে যদি তোমরা মন্দিরটা ধ্বংস করে দিতে পারো, তাহলেই একমাত্র রাজদীপকে বাঁচানো সম্ভব হবে। পরম রুদ্ধশ্বাসে শুনছে দক্ষিণাবাবুর কথা। মোহন বাবা বলল, যোগবল আমিও জানি, কিন্তু কিভাবে তা প্রয়োগ করব যদি আপনি বলে দেন। হ্যাঁ, আমিও ওইটাই খুঁজছিলাম। কোথায় গেল কে জানে। দাঁড়াও। এই বলে তিনি উঠে ধুলোর মধ্যে কি একটা খুঁজতে লাগলেন। তারপর কোথা থেকে একটা পুরনো পুঁথি বের করে মোহন বাবার হাতে দিলেন। মোহন বাবা সেটা হাতে নিয়ে বেরিয়ে আসছিল। এমন সময় বৃদ্ধ তার কাঁধে হাত দিয়ে ফিসফিস করে বললেন, শোনো, ওই মন্দিরটা কিন্তু পাহারা দিচ্ছে কয়েকজন। যে 4 জনকে রুদ্রনাথ মেরেছে তারাই পাহারা দিচ্ছে ওই মন্দির। আর আংটিটা ভুলো না। ওরা যখন মোহন বাবার ঘরে ফিরল, তখনও রাজদীপ একইভাবে শুয়ে আছে। পরম গিয়ে রাজদীপের কপালে হাত রাখতেই রাজদীপ সোজা চোখ মেলে পরমের দিকে তাকাল। তারপর পরমের হাত খামচে ধরে বলল, যা শুরু হয়ে গেছে তাকে তোরা আটকাতে পারবি না, পারবি না। তারপর রাজদীপের মুখে ফুটে উঠল একটা ক্রূর হাসি। আর সঙ্গে সঙ্গেই ঘরের মোমবাতিটা কয়েকবার তপ তপ করে উঠে নিভে গেল। সারা ঘরে নিকষ অন্ধকার। মোহন বাবা এসে আবার মোমবাতিটা জ্বালল। তারপর বলল, চলো আমরা সবাই যাব, আর রাজদীপকেও নিয়ে যেতে হবে। সেই পুঁথি, কয়েকটি সর্ষের দানা আর একটি সুতো নিয়ে মোহন বাবা ঘর থেকে বেরোল। রাজদীপকেও পাঁজাকোলা করে তুলে নিয়ে বেরোল অনিমেষ আর পরম। বেশ খানিকটা হাঁটার পরে ওরা জঙ্গলের একেবারে কাছে গিয়ে পৌঁছল। জঙ্গলের মধ্যে ছায়া এখন ঘন আর কালো। পাতায় পাতা ঘষার শব্দ শুনে মনে হচ্ছে কেউ যেন ফিস ফিস করে কথা বলছে।
অন্ধকারের বুক চিরে ওরা সাবধানে পা ফেলে সেই বটগাছের দিকে এগোচ্ছিল। রাজদীপের অবস্থা আরো খারাপ হয়েছে। মুখ দিয়ে একটা গোঙানির মতো শব্দ আসছে। মাঝে মাঝে শুধু ওই হাড় কাঁপানো গলায় রাজদীপ বলছে, সে আসছে, সে আসছে। আমরা প্রায় এসে গেছি, বলল অনিমেষ। এমন সময় রাজদীপ হঠাৎ প্রচন্ড হিংস্রভাবে অনিমেষ আর পরমের হাত ছাড়িয়ে জঙ্গলের মধ্যে ঝাঁপিয়ে পড়ল। ওর চোখে মুখে নারকীয়তার স্পষ্ট চিহ্ন। ভয় অনিমেষ দুপা পিছিয়ে গেল। রাজদীপ কাঁপা কাঁপা হাত তুলে বলল, সে এসে গেছে। এই বলে পরম আর অনিমেষকে এক ধাক্কা মারল। তারা দুজন ছিটকে পড়ল জঙ্গলের মধ্যে। এবার রাজদীপ এক লাফে পরমের দিকে এগিয়ে গেল। তারপর পরমের বুকের উপর বসে দুই হাত দিয়ে ওর গলায় সজোরে চাপ দিতে শুরু করলো। পরমের দম বন্ধ হয়ে এলো। ও কোনো মতে হাঁ করার চেষ্টা করছিল একটু শ্বাস নেওয়ার জন্য। এদিকে রাজদীপের শরীরে যেন অসুরের শক্তি বাসা বেঁধেছে। সেই হাত লোহার মতো পরমের গলায় চেপে বসছে। রাজদীপের চোখে যেন আগুন ছুটছে। পরম কোনো মতে নিজেকে একটু ছাড়িয়ে নিয়ে বলল, রাজদীপ, রাজদীপ, রাজদীপ ছাড়, ছাড়, এরম এরম করিস না রাজদীপ। রাজদীপ পরমের কানের কাছে মুখ এনে বলল, আর থামানোর উপায় নেই। অনিমেষ এবার দৌড়ে এসে রাজদীপকে পরমের থেকে আলাদা করল। রাজদীপ একটু দূরে ছিটকে পড়ল, আর পড়া মাত্রই আবার ঝটকা মেরে উঠে দাঁড়ালো। পরম বিস্ফারিত চোখে দেখল রাজদীপের চামড়ার তলা দিয়ে বিদ্যুৎ ঝলকের মতো কালো রং চলাফেরা করছে। রাজদীপের মুখ থেকে কয়েকটা অপার্থিব শব্দ বেরোল। তার মানে ওরা কেউ জানে না। মোহন বাবা আর দেরি করল না। সঙ্গে যে সুতোটা এনেছিল সেটা রাজদীপের কবজিতে জড়িয়ে দিল। সেটা জড়াতেই রাজদীপ একটা গগনভেদী চিৎকার করে উঠল। সেই চিৎকারে জঙ্গলের ঘুমন্ত পাখিরা শব্দ করে উড়ে গেল, আর রাজদীপ সেখানেই পড়ে ছটফট করতে লাগলো। অনিমেষ এবার চেঁচিয়ে বলল, ভোর হতে আর বেশি দেরি নেই। ওরা দৌড়ে সেই বটগাছটার সামনে পৌঁছতেই মেঘ সরে গিয়ে চাঁদের আলো উঁকি দিল আকাশে। বটগাছটার কাছাকাছি পৌঁছতেই একটা পচা গন্ধ এসে লাগলো ওদের নাকে। এবার মোহন বাবা পুঁথিটা খুলল, তার দিকে এক ঝলক দৃষ্টি দিয়ে বলল, এদিকে। তাকে অনুসরণ করেই অনিমেষ আর পরম বটের ঝুড়ির ফাঁক দিয়ে এগিয়ে গেল। একটু এগিয়ে ওরা দেখল ওদের সামনে জমাট বাঁধা অন্ধকারের দেওয়াল। সেই অন্ধকার ওদের যেন গিলে নিল। মন্দিরের ভেতরে ঢুকে টর্চের আলো ফেলল মোহন বাবা। চারিদিক ভাঙাচোরা, ইটের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, আর ঠিক মাঝখানেই একটা কালো পাথরের তৈরি দেবী মূর্তি। সেই দেবীর মুখটা ভেঙে গেছে। সে যে কোন দেবী তা বোঝার উপায় নেই। দেওয়াল জুড়ে অনেক রকম চিহ্ন আঁকা। সেগুলো উঠে গেছে, তবে বেশ কয়েকটা খুবই স্পষ্ট। দেখে মনে হয় শুকিয়ে যাওয়া রক্ত।
মোহন বাবা সেখানেই বসে দক্ষিণাবাবুর দেওয়া পুঁথিটা খুলে মেঝের ওপর বিছিয়ে রাখল। অনিমেষ একটা লণ্ঠন জ্বালল। তারপরে ওরা দুজন মোহন বাবার উল্টো দিকে বসল। মোহন বাবার মন্ত্রোচ্চারণ যত তীব্র হতে শুরু করল, মন্দিরের তাপমাত্রা যেন ততই কমতে লাগল। আর এক এক করে ছায়ার মতো 4টে মূর্তিকে দেখতে পেল ওরা। অঙ্গা অঙ্গে অঙ্গে অঙ্গুই তাদের মধ্যে একজন এক পা এগিয়ে এসে গুরুগম্ভীর কণ্ঠে বলল, এখান থেকে বেরিয়ে যাও। অনিমেষার পরম দাঁতে দাঁত চেপে বসে রইল, কথার কোনো উত্তর দিল না। এমন সময় ওরা শুনতে পেল রাজদীপের চিৎকার। রাজদীপ নিজের কবজি থেকে সুতো ছাড়িয়ে এসে চলে এসেছে। উন্মত্তের মতো মন্দিরে এসে ঢুকল। এবার রাজদীপের গলা থেকে বেরিয়ে এলো এক গমগমে পুরুষ কণ্ঠ। সেই কণ্ঠ বলছে, তোমাদের দেরি হয়ে গেছে, এই ছেলেকে আমি ছাড়ব না। আমার সাধনা এক্ষুনি শেষ হবে, আমি আবার এই ধরাধামে অবতীর্ণ হব, তখন লড়াই হবে সামনাসামনি। মোহন বাবা এবার চোখ খুলে বলল, রুদ্রনাথ। রুদ্রনাথের উপস্থিতিতে গোটা মন্দিরের দেওয়াল কেঁপে উঠতে শুরু করল। আর তারই সঙ্গে একটা লাল রঙের ময়লা ছেঁড়া আলখাল্লা পড়া চেহারা একটু একটু করে স্পষ্ট হতে শুরু করল। মোমবাতির শিখার মতোই তার শরীরটা যেন কাঁপছে। তার মণিহীন চোখে যেন বহুকালের খিদে। আজ রুদ্রনাথ সেই খিদে মেটাতেই এখানে উপস্থিত হয়েছে। দড়াম শব্দ করে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। ওরা সকলেই এখন রুদ্রনাথের হাতে বন্দী। রুদ্রনাথ বলে উঠল, তোমাদের আর কিছুই করার নেই, এই মন্দির থেকে তোমাদের আর বেরোনো হবে না। এখানেই তোমাদের ভবলীলা সাঙ্গ হতে চলেছে। পরম আর অনিমেষ মন্দিরের মেঝেতেই বসে রয়েছে, কিন্তু ভয়ে ওদের বুক কাঁপছে। এবার পরম দেখল রাজদীপের শরীর থেকে সেই কালো রং বেরিয়ে আসছে। এখন আবার তা গুঁড়ো আবিরের মতোই দেখতে লাগছে। পরম আর অনিমেষ কিছু বুঝে ওঠার আগেই সেই অভিশপ্ত কালো আবির উড়ে গিয়ে মোহন বাবার দুহাতের চারপাশে একটা হাত কড়া তৈরি করল, যেন হাত দুটো কোনো অদৃশ্য শক্তি একসাথে বেঁধে দিল। আর রাজদীপ এবার চোখ বন্ধ করে পড়ে গেল মেঝের ওপর। পরম রাজদীপের দিকে দৌড়ে যাওয়ার জন্য উঠতেই দুটো বরফের মতো ঠান্ডা হাত ওকে টেনে নিয়ে গিয়ে ফেলে দিল দেওয়ালের গায়ে। সেই 4 ছায়ামূর্তির একজনই পরমকে বাধা দিয়েছে। রুদ্রনাথ এবার আকাশ বাতাস কাঁপিয়ে হেসে উঠল। তারপর রাজদীপের হাত ধরে তাকে টেনে তুলে বলল, ফিরে আয় বাছা, তুই শেষ শিকার, তুই যে এখন আমার। মোহন বাবা তখনও চোখ খোলেনি। চোখ বন্ধ করে এক মনে মন্ত্র পড়ে যাচ্ছে। রাজদীপ রুদ্রনাথের হাতে বন্দী হয়ে জ্ঞান ফিরে পেয়েছে। ও নিজেকে রুদ্রনাথের হাত থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে ক্রমাগত, কিন্তু পারছে না। পরমের হঠাৎ মনে পড়ল সেদিন রাতে দিদা ওকে যা বলেছিলেন। তিনি বলেছিলেন ওই কালো আবিরই যত নষ্টের গোড়া। ওর মনে হলো এই আবিরই যদি সবকিছু শুরু করে থাকে,
তবে শেষ করার ক্ষমতাও আছে ওই আবিরের মধ্যে। পুরো আবিরটা তো রাজদীপ নিজের হাতে বের করে নেয়নি, খানিকটা আবির তখনও সেই ঠোঙার মধ্যে ছিল। রাজদীপ যখন রাস্তায় পড়ে গেছিল সেই ঠোঙাটা তুলে নিজের পকেটেই রেখেছিল পরম। বন্দি অবস্থাতেই কোনো মতে একটা হাত সন্তর্পণে পাঞ্জাবির পকেটে ঢোকালো। হ্যাঁ, এখনো আছে ঠোঙাটা। পরম সেটা বের করে অনিমেষের দিকে ছুঁড়ে দিয়ে চেঁচিয়ে উঠল, অনিমেষ ভাই, ওই ঠোঙাটায় কালো আবিরটা আছে, ঠোঙা খুলিস না, আবিরে হাত দিস না, ঠোঙা সবাই তোটা জ্বালিয়ে দে। ব্যাপারটা কি হচ্ছে রুদ্রনাথ বা বাকি 4 ছায়ামূর্তি বুঝে ওঠার আগেই অনিমেষ ছোঁ মেরে ঠোঙাটা তুলে নিয়েছে আর ক্ষিপ্র গতিতে পকেট থেকে লাইটার বের করে আগুন ধরিয়ে দিয়েছে সেই ঠোঙায়। আবিরটা জ্বলে উঠতেই তার থেকে তীব্র আগুনের হলকা বেরিয়ে এলো। অনিমেষ 2 হাত তুলে নিজের মুখ ঢাকল। সেই আগুন আরো বেড়ে উঠে রং পাল্টে নীল হয়ে গেল, আর সেটা হতেই 4 ছায়ামূর্তির গলা দিয়ে বেরিয়ে এলো চিৎকার। সেই চিৎকার প্রচণ্ড তীক্ষ্ণ, কানে তালা লেগে যায়। ভয় পরম চোখ বন্ধ করে নিয়েছিল, কিন্তু ওর 2 হাতের ওপর থেকে সেই ভীষণ ঠান্ডা স্পর্শ সরে যেতেই ও চোখ মেলে তাকালো। দেখতে পেল 4 ছায়ামূর্তি এক এক করে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে, আর মোহন বাবার হাত বেঁধে দেওয়া কালো আবিরের হাতকড়াও এবার হাওয়ায় মিলিয়ে যেতে শুরু করেছে। রুদ্রনাথের দিকে চোখ ফিরিয়ে পরম দেখতে পেল তার মুখে স্পষ্ট যন্ত্রণার ছাপ, তার শিরা উপশিরা ফুলে উঠেছে। অতি কষ্টে নিজেকে সামলে নিল রুদ্রনাথ, তারপর বলল, এত সহজ নয়, এত সহজ নয়। যদিও তার গলার তেজ এখন অনেক কম। এবার রাজদীপের দিকে তাকালো পরম। রাজদীপ এতক্ষণ নিথর হয়ে মেঝেতে পড়েছিল, কিন্তু তার শরীরেও স্পন্দন দেখা যাচ্ছে। শ্বাস নিচ্ছে রাজদীপ। পরমের ইচ্ছে হলো ছুটে নিজের বন্ধুর কাছে যেতে, কিন্তু তার আগে এই শয়তানকে নিকেশ করা দরকার। এমন সময় মন্ত্রোচ্চারণ থামিয়ে চোখ খুলল মোহন বাবা। তারপর বলল, আজ নয় রুদ্রনাথ। রুদ্রনাথ বলল, তোর বাবার জন্যই আমায় চলে যেতে হয়েছিল। আজ আমি তোকে শেষ করে দেব। আমার বাবাকেও পারোনি, আমাকেও পারবে না। রুদ্রনাথের তখনও কিছু শক্তি অবশিষ্ট ছিল। ও একটা হাত ওপর দিকে তুলে বলতে শুরু করল, গুরুদেব, গুরুদেব, আজ তুমি ফিরে এসো। এই মন্দিরের পথ চিনিয়েছিলে তুমি, আমায় শিক্ষা দিয়েছ তুমি। আমি এতদিন আমার আত্মাকে আটকে রাখতে পেরেছি শুধু তোমার জন্য। এই শেষ লড়াইয়ে তুমি এসো, আমার পাশে দাঁড়াও গুরুদেব, আমায় শক্তি দাও। পরমের হাত পা ঠান্ডা হয়ে এলো। আরো বিপদ অপেক্ষা করে আছে ওদের জন্য। এখন কি হবে? রুদ্রনাথের কথা শেষ হতেই মন্দিরের মেঝেতে ফাটল দেখা দিল। ওরা প্রত্যেকে ভারসাম্য হারিয়ে পড়েই যাচ্ছিল, কিন্তু কোনো মতে নিজেদের সামলে নিল। আর তখনই মাটির নিচে শুনতে পেল গুরু গুরু শব্দ। ও কাতর দৃষ্টিতে মোহন বাবার দিকে তাকালো। মোহন বাবা ওকে আশ্বস্ত করার ভঙ্গিতে হাত নাড়ল। অন্যদিকে রুদ্রনাথ এবার রাজদীপের শরীরটা মন্ত্র বলে শূন্যে তুলে নিলেন। এই জিনিস পরম ছোটবেলায় ম্যাজিক দেখতে গিয়ে দেখেছিল। সত্যি সত্যি যে এমন দৃশ্য একদিন চোখের সামনে দেখতে হবে তাও কোনোদিন কল্পনাও করেনি। মোহন বাবা কিন্তু এসবের মাঝেও বিচলিত হয়নি। তার জায়গা ছেড়ে এতক্ষণে উঠে দাঁড়ালো মোহন বাবা। তারপর এগিয়ে গেল শূন্যে ভাসমান রাজদীপের দিকে। তারপর বলল, ক্ষমতা শুধু তোমার গুরুরই ছিল না রুদ্রনাথ, ক্ষমতা আমারও কম কিছু নয়।
আমি বিদ্যা শিখেছি আমার বাবার থেকে, আর বিপদের সময়ও আমি জানি তিনি আমার পাশেই আছেন। এই বলে তিনি নিজের ধুতির সাথে বেঁধে রাখা আংটিটা খুলে বের করলেন। এই একই নকশার আংটি পরমের হাতেও আছে। তারপর কোমরে গুঁজে রাখা ছুরিটা খুলে নিয়ে চলে এলেন রাজদ্বীপের একেবারে পাশেই। মাটির নিচে গুরু গুরু শব্দ তখন আরো বেড়ে উঠেছে। মোহন বাবা এবার চকিতে রাজদ্বীপের একটা হাত তুলে নিয়ে তার আঙুলের ওপর ছুরি চালালেন। সেখান থেকে রক্ত বেরোতেই সেই রক্ত ফোঁটা ফোঁটা করে ফেলতে লাগলেন তার বাবার বানিয়ে দেওয়া আংটির ওপর। আর তখনই রুদ্রনাথ আর্ত চিৎকার করে উঠল। তার শরীর যন্ত্রণায় কুঁকড়ে যেতে লাগলো। এমন সময় আশ্চর্যজনকভাবে রাজদ্বীপের জ্ঞান সম্পূর্ণ ফিরে এলো। ও পড়েই যাচ্ছিল, কিন্তু অনিমেষ এক লাফ মেরে রাজদ্বীপকে ধরে ফেলল। আর তখনই মন্দিরটা যেন জীবন্ত হয়ে কেঁপে উঠল। মোহন বাবা আদেশ দিল, তোমরা পালাও। পরম বলল, না না, আপনি আপনি কেন যাবেন না আমাদের সাথে? মোহন বাবা বলল, অবুঝের মতো হয়েও না। যে সত্তাকে রুদ্রনাথ জাগিয়ে তুলেছে তাকে দমন করার সাধ্য ওর নেই, আর সেই সত্তা যতক্ষণ না মানুষকে বলি হিসেবে পাচ্ছে তাকে তুষ্ট করা যাবে না। তোমরা যাও। পরম বুঝল আর এখানে অপেক্ষা করাটা মূর্খামি। ওরা একটুও সময় নষ্ট না করে সেই মন্দির থেকে বেরিয়ে এলো। বাইরে বেরিয়ে ওরা দেখল অল্প অল্প করে ভোরের আলো ফুটছে। ওদের চোখের সামনে সেই মন্দির ধ্বংস হয়ে কোথায় মিলিয়ে গেল। গাছটা শুধু আগের মতো দাঁড়িয়ে রইল তার জায়গায়। ওরা বুঝল নিজের জীবন বলি দিয়ে মোহন বাবা রুদ্রনাথের সমস্ত কালো জাদু ধ্বংস করে দিয়ে গেলেন। পরম শুধু বুঝতে পারছিল না রাজদ্বীপের হাত কেটে কেন মোহন বাবা রক্ত নিলেন। ও হাঁটতে হাঁটতে রাজদ্বীপকে প্রশ্ন করল, এই তুই যখন অজ্ঞান হয়ে গেছিলি তখন কি হচ্ছিল একটু বলতো? রাজদ্বীপ উত্তর দিল, আমি আমি বুঝতে পারিনি অতটা, কিন্তু ওই রুদ্রনাথ আমার মধ্যে কথা বলে যাচ্ছিল। বলছিল আমি নাকি ওরই বংশধর। পাশের গ্রামের একটা মেয়েকে বিয়ে করেছিল রুদ্রনাথ, কিন্তু সেই বউ তার ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যায়, আর কোনোদিন নিজের ছেলের মুখ দেখতে পারেনি ও। এ তার বড় দুঃখ। আর বলেছিল মন্দিরের দেওয়ালে নাকি দেবীর পায়ের কাছে রুদ্রনাথের নিজের রক্ত লেগে আছে। সেই রক্ত আমার শরীরে মিশে গেলে আমিও ওর মতোই ক্ষমতাবান হব। তারপরে আমরা দুজনেই গ্রামকে শেষ করে দেব। আর কেন জানি না আমি সেই কথা খানিকটা বিশ্বাসও করেছিলাম। এখন পরমের সামনে পরিষ্কার হয়ে গেল মোহন বাবা কেন রাজদ্বীপের হাত কেটে রক্ত নিয়েছিলেন। রুদ্রনাথের বংশধরের রক্তেই তাকে শেষ করে দিলেন মোহন বাবা। পরম এবং বাকিরা ভারাক্রান্ত মনে গ্রামের দিকে হাঁটা দিল। হাড়হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।